এই অবধি বলে থেমে যায় সুজয়। তপন উৎসাহের সাথে জিজ্ঞেস করে, তারপর কি হলো? বল বল, থামলি কেন? তোদের গ্রামের মাস্টার মশাই মরে গেল? ভূতে মেরে ফেললো বুঝি? দেখ তপন, তোর যদি বিশ্বাস করতে হয় কর, নাহলে আমি আর তোকে কিছু বলতে চাই না। তপন বুঝতে পারে সে একটু বেশি রকমই মজা করে ফেলেছে। তাই তার বন্ধু সুজয়কে শান্ত করার জন্য বলে, এই আমার ভুল হয়ে গেছে ভাই, কিন্তু তুই বল, এসব মেনে নেওয়া কি খুব সহজ ব্যাপার? দেখ, তোর জন্য হয়তো মেনে নেওয়া কঠিন, কিন্তু তখন আমি খুব ছোট হলেও কিছু ঘটনা আমার স্মৃতিতে আজও অমলিন। আর তা ছিল এতটাই ভয়ঙ্কর, যা আজও মাঝে মাঝে মনে পড়লে ভয়ে বুকটা কেঁপে ওঠে। এই ঠিক আছে, আ- আমি আর তোকে কোনো বাধা দেব না। এবার বল, সেই রাতে তারপর কি হয়েছিল? সে রাতে তারপর কি হয়েছিল তা আমাদের কারোর পক্ষে বলা অসম্ভব। তার পরদিন থেকে কি শুরু হয়েছিল সেটা বলছি আমি। পরদিন ভোরবেলাতে পঞ্চায়েত প্রধান তার বাড়ির সদর দরজা খুলে দেখেন দরজার বাইরে গলায় সাদা মাফলার জড়ানো, হাতে হোল্ডল নিয়ে একজন যুবক বসে আছে ঠিক তার দরজার বাইরে। আর ছেলেটির আর এক হাতে ধরা রয়েছে একটি সবুজ প্লাস্টিকের বল। উনি জানতেন গ্রামের প্রধান শিক্ষকের আসবার কথা, তাই তিনি অনুমান করলেন তিনিই এসেছেন। তিনি ব্যস্ত হয়ে বললেন, আরে আরে মাস্টার মশাই যে, কি ব্যাপার এত ভোরে আপনি কোথা থেকে আসলেন? এখন তো কোনো গাড়ি আসবার সময় হয়নি। এই কথা শোনার পরে চোখ তুলে মাস্টার মশাই পঞ্চায়েত প্রধানের দিকে তাকায়। সেই চোখের দৃষ্টি ঘোলাটে, আর কি যেন বিড়বিড় করে চলেছে অনবরত। পঞ্চায়েত প্রধান ভাবেন যে সারা রাত হয়তো জেগেছিলেন, তাই ক্লান্তির থেকে এমন করছেন মাস্টার মশাই। তিনি তাকে ভেতরে নিয়ে যান, তার জন্য নির্ধারিত ঘরে তাকে বিশ্রাম নিতে বলেন। ঘরের দরজা বন্ধ করে বেরিয়ে যাওয়ার আগে তিনি বলেন, হ্যাঁ হ্যাঁ মাস্টার মশাই, আপনি আপনি নিশ্চয়ই খুবই ক্লান্ত। আপনি আপনি বাইরে বসেছিলেন কেন? দরজা ধাক্কা দিলেই তো আমি এসে খুলে দিতাম। না 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 না, আপনি আপনি বিশ্রাম নিন, বিশ্রাম নিন। সকাল 10টার আগে তো স্কুল খুলবে না। আপনি আপনি ততক্ষণ আরাম করুন। আমি মাধবকে খবর পাঠাচ্ছি, বুঝেছেন? সে এসে আপনাকে নিয়ে একদম সোজা চলে যাবে স্কুলে। বলে দরজা বন্ধ করে তিনি বেরিয়ে আসেন। মুখে স্বাভাবিকভাবে কথা বললেও তার মনের মধ্যে কেমন একটা কু ডাকতে থাকে। কিছু একটা অস্বাভাবিক লাগছে তার। কিন্তু ব্যাপারটিকে অত অমল না দিয়ে তিনি তার প্রাত্যহিক কাজে ব্যস্ত হয়ে পড়েন। মনের থেকেই ব্যাপারটা বেরিয়ে যায়। বেলা বাড়তে থাকে। নির্দিষ্ট সময়ে মাধব আসে মাস্টার মশাইকে নিয়ে যাওয়ার জন্য। প্রধান মশাই তাকে ঘর দেখিয়ে দিয়ে বলেন, ওরে মাস্টার মশাই অনেক সকালে এসেছেন, বিশ্রাম নিচ্ছেন। তুই 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 যা, তুই যা, ওনাকে ডেকে তোল। আমি ওই ভেতর বাড়িতে খবর দিয়েছি, ওনার চা জল খাবারের ব্যবস্থা হয়েছে। উনি জল খাবার খান, তারপর একদম ওনাকে নিয়ে সোজা স্কুলে যাবি। আর আর শোন শোন শোন, আমি দেখলাম উনি বড্ড ক্লান্ত রে। আজকের দিনটা উনি আমার বাড়িতেই থাকুক, বিশ্রাম নিন। কাল ওই ভাড়ার বাড়িতে ওনাকে নিয়ে যাস। আর আর দুপুরে দুপুরে আমার এখানে নিয়ে আসবি, কেমন? এখানে খাওয়া দাওয়া সারবেন। এই 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 কাল কাল এসে পৌঁছলে একটু সুবিধেই হতো না? সে যাই হোক, যা। আসেননি যখন আর কি করা যাবে বল। এই যা যা যা, এবার ডেকে তোল ওনাকে, এরপরে অনেক দেরি হয়ে যাবে। প্রধান মশাইয়ের নির্দেশ মতন মাধব চলে যায় মাস্টার মশাইকে ডাকতে। কিন্তু দরজা ধাক্কা দেওয়ার আগে মাধব শুনতে পায় ঘরের ভিতর থেকে একটা ছোট বাচ্চার গলার আওয়াজ। সে অবাক হয় যে কই, প্রধান মশাই তো কোনো বাচ্চার কথা বলেননি। তাহলে কি মাস্টার মশাই তার পরিবার নিয়ে এসেছেন? সে আর দরজাতে ধাক্কা না দিয়ে প্রধান মশাইয়ের কাছে গিয়ে বলে, হ্যাঁ হ্যাঁ, ও প্রধান মশাই, আপনি তো কইলেন নে যে মাস্টার মশাই তার পরিবার সমেত এইছেন। ভাগ্যিস আমি দরজা ধাক্কা দিয়ে ঢুকে পড়িনি। কি আবল তাবল বকছিস? পরিবার নিয়ে কোথা থেকে আসবেন শুনিয়া? দিনের বেলাতেও এক ছেলে মেরে এসেছিস নাকি? হ্যাঁ, কি কইতেছেন কি? আমি নিজের কানে শুনি আসলুম এক বাচ্চার আওয়াজ আসতেছে ঘরের ভেতর থেকে। দনা দনা দনা, দেখাচ্ছি তোর মজা। দিনের বেলাতেও তো নেশা করা না, বের করছি বের করছি। চল তো, চল তো দেখি কোথায় 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 কার আওয়াজ। মাধব আর প্রধান মশাই দরজার বাইরে আসতেই প্রধান মশাইয়ের পা আটকে গেল। সত্যিই তো
ঘরের ভিতর থেকে স্পষ্ট এক ছোট বাচ্চার আওয়াজ আসছে, আর প্লাস্টিকের বল খেলার ঠক ঠক শব্দ। প্রধান মশাইয়ের মনে পড়ে গেল মাস্টার মশাইয়ের হাতে ধরা সেই প্লাস্টিকের সবুজ বলটার কথা। কাঁপা কাঁপা হাতে দরজাটা খুলে তিনি আর মাধব যা দেখলেন, তাতে তাদের হৃদযন্ত্র বিকল হয়ে যাওয়ার জোগাড় হলো। এইটুকু বলে সুজয় থামল। তপন প্রবল উৎসাহে অধৈর্য হয়ে জিজ্ঞেস করল, আহ, থামলি কেন? বলবি তো কি হলো? কি দেখলো মাধব আর প্রধান মশাই? দেখ তপন, তোকে আমি এরপর যা বলবো তা অবিশ্বাস করবি না। যদি অবিশ্বাস করিস তাহলে সেই ঘটনা তোকে আমি বলতে পারবো না ভাই, কারণ সেদিনের সেই ঘটনা একদম দিনের আলোর মতন সত্যি। আমরা এই আনন্দপুরবাসী জানি কতটা ভয়ানক ঘটনা সেদিন আনন্দপুরে ঘটেছিল। আগে তাও আনন্দপুরের পরিত্যক্ত স্টেশনে দিনের বেলাতে কেউ কেউ ছাগল গরু চড়াতে যেত, এখন দিনের বেলাতেও কেউ আর মুখ হয় না। কাঁটা তার দিয়ে ওখানে ঢোকার সব রাস্তা বন্ধ করে দিয়েছে গ্রামের লোক, যাতে পথ ভুলে ওখানে কোনো গরু ছাগল আর ঢুকতে না পারে। আমি তোকে কথা দিলাম, এইসব নিয়ে কোনো ঠাট্টা তামাশা আমি করব না। তুই যা বলবি তাই বিশ্বাস করব। দরজা খুলে তারা দেখে দরজার দিকে পিছন ঘুরে বসে আছে বিপ্লব মাস্টার মশাই, কিন্তু ঘরে আর দ্বিতীয় কোনো ব্যক্তি নেই। উনি এক ছোট বাচ্চার আওয়াজে কথা বলছেন। আমি আর একটু বল খেলি, আমার বলটা তোমরা নিয়ে নিও না, আমার মাথাতে বড্ড ব্যথা, বল নিয়ে খেললে আমার সব ব্যথা চলে যায়। নিমেষে তার কণ্ঠস্বর বদলে এক পুরুষালী কণ্ঠস্বর ভেসে আসে। মা, সারা শরীরে বড্ড ব্যথা, দেখো তোমার সাদা মাফলারটা কেমন রক্তে লাল হয়ে গেছে। আর তোমার সাথে কখনো দেখা হবে না, কখনো দেখা হবে না। মাস্টারমশাই, মাস্টারমশাই, শুনছেন? প্রধান মশাইয়ের ডাক শুনে মাস্টার মশাইয়ের মাথাটা প্রধান মশাইয়ের দিকে সম্পূর্ণ ঘুরে যায়, অর্থাৎ তার শরীরের উল্টো দিকে। তার মাথা শুধু ঘুরে গিয়েছে, তার চক্ষু দুটি মনিহীন, মাথা দিয়ে রক্ত ঝরে পড়ছে, গলাতে জড়ানো সাদা মাফলার রক্তে ভিজে যাচ্ছে। এই দৃশ্য দেখে মাধব আর প্রধান মশাই নিজেদের স্থির রাখতে পারেন না। কোন রকমে দরজা বন্ধ করে বেরিয়ে আসেন ঘর থেকে। সেই সময় উপস্থিত হয়েছে আগের দিন রাতের ব্রাহ্মণপাড়ার সেই রিকশাওয়ালা। সে খবর দিতে এসেছে প্রধান মশাইকে। তার মুখে সব ঘটনা শুনে তারা নিশ্চিত হয়ে যান যে কি ভয়ানক ব্যাপারখানাই না ঘটে গেছে। প্রধান মশাইয়ের পরামর্শে গ্রামবাসীরা খবর দেয় গ্রামের একমাত্র ওঝা হারুকে। ততক্ষণে প্রধান মশাইয়ের বাড়ির সামনে ভিড় জমে গেছে। গ্রামবাসীরা এই ভয়ানক ঘটনা শুনে একত্রিত হয়েছে সেখানে। কিছু সময়ের মধ্যেই হারু ওঝা সেখানে উপস্থিত হয়। সে কথা দেয় তার সাধ্য মতন চেষ্টা করবে, কারণ এই বিপদ যে একলা মাস্টার মশাইয়ের তা নয়, এই বিপদ গোটা আনন্দপুরের। দূরের থেকে সবাই নজর রেখে চলেছে সেই বন্ধ ঘরের দিকে। বাইরে থেকে প্রধান মশাই হুড়কো টেনে দিয়ে এসেছেন, যাতে কোনো মতেই সে বাইরে বেরিয়ে আসতে না পারে। হারু মন্ত্র পড়তে পড়তে হাতে ধরা কমণ্ডলু থেকে মন্ত্রপুত জল ছড়াতে ছড়াতে এগিয়ে যায় সেই ঘরের দিকে। আস্তে আস্তে হুড়কো খোলে, কিন্তু হুড়কো খুলে হারু যা অবাক হয়ে যায়। ঘরের ভিতরে একেবারে খালি, কেউ নেই সেখানে। শুধু মাস্টার মশাইয়ের হোলডলটা মেঝেতে পড়ে আছে। তারপরে মাস্টার মশাইকে কোথায় পাওয়া গেল? রেল স্টেশনে? মাস্টার মশাইকে আর কোথাও কোনোদিন পাওয়া যায়নি রে। শহর থেকে তার পরিবার এসেছিল, সরকারি অফিসার অনেক লোকজন নিয়ে এসে তাকে বিস্তর খোঁজাখুঁজি করে, কিন্তু সেই মানুষটি ওই বন্ধ দরজার ভিতর থেকে একেবারে উবে যায়। আরও যা বলেছিল মাস্টারমশাই আগের দিন রাতেই মারা গিয়েছিলেন। সেদিন সকালে তার প্রেতাত্মা গ্রামে প্রবেশ করেছিল। এই ঘটনার পরে প্রধান মশাই গ্রামে এক বিরাট যজ্ঞ শান্তি সস্তায়নের ব্যবস্থা করেন। তারপর থেকে আর কেউ কোনোদিন ওই পরিত্যক্ত আনন্দপুর স্টেশনের দিকেই যায়নি। শোন ভাই তপন, গ্রামে ঘুরতে এসেছিস, ঘোর, ফের, মজা কর,
সবাই মিলে মজা করে আমবাগানে পিকনিক করি, কিন্তু পরিত্যক্ত স্টেশনের আশেপাশে যাওয়ার কথাও আর কোনোদিন বলবি না তপন, আর কোনোদিনও বলবি না। তোকে কথা দিয়েছি তো, আমি আর কখনো বলবো না। চল চল, সেই সকাল থেকে এসব কথা শুনছি, বড্ড খিদে পেয়েছে। কাকিমাকে বল মুড়ি আর বেগুনি দিতে। তারপরে কালকে পিকনিক, আজকেই বাজার করতে হবে। সন্ধেবেলার পরে তো আর বেরোনো যাবে না, বেলাবেলি কাজগুলো সেরে ফেলতেই হবে। সুজয় আর তপন উঠে পড়ে। সুজয় আর তপন একসাথে শহরের কলেজে পড়াশোনা করে। তপন শহরের বাসিন্দা। শীতের ছুটিতে সে এসেছে তার প্রিয় বন্ধু সুজয়ের বাড়ি আনন্দপুরে। কিন্তু এখানে আসার পর থেকেই সে এক রহস্য ঘেরা আনন্দপুর সম্পর্কে জানতে চেয়েছে। ভীষণ কৌতূহল জন্মাচ্ছে তার। কেন এখানকার লোকজন সন্ধ্যের পর ঘর থেকে বেরোয় না? কেন এখানে কোনো স্টেশন নেই? আর তা থাকলেও তা ব্যবহার করা হয় না কেন? প্রথম প্রথম সুজয় তপনের এসব প্রশ্ন এড়িয়ে গেল। শেষে তপনের অপরিসীম কৌতূহলের কাছে হার মেনে তাকে সব ঘটনা খুলে বলেছে। কারণ এই গ্রামে ওই ঘটনার কথা মুখে আনাও নিষিদ্ধ। তপন সবটা শুনে সুজয়কে আশ্বস্ত করলেও তার তরুণ কৌতূহলী শহরে মন সবটা বিশ্বাস করতে বাধাপ্রাপ্ত হয় বারবার। কারণ তার মন তাকে বোঝায় যে সুজয় মিথ্যে বলছে না, কিন্তু সে তখন খুবই ছোট, আর এইসব ঘটনা সে নিজের চোখেও দেখেনি। লোকের মুখে মুখে এসব ঘটনা ছড়িয়েছে, তাতে রং চড়েছে অনেকটাই। কখনো কোনো মানুষ ঘরের ভেতর থেকে একেবারে গায়েব কি করে হতে পারে? তারপরে কোনো মানুষের মাথা কিভাবে পুরোপুরি ঘুরে যেতে পারে? এসব ওঝাতান্ত্রিক গ্রামের দিকের মানুষের অন্ধবিশ্বাস মাত্র। কিন্তু এসব কথা এখন সুজয়কে কিছুই বলা যাবে না। ছোটবেলা থেকে এসব কথা শুনে শুনে সে এগুলোকেই বিশ্বাস করতে শুরু করেছে। একজন বিজ্ঞানের ছাত্র হয়েও তার মন থেকে এসব কথা সে বের করতে পারেনি। সারাটা দিন কেটে যায় হই হুল্লোড়ের মধ্যে। গ্রামে অনেক নতুন বন্ধু হয়েছে তপনের। মজা করে পরদিন পিকনিকের বাজার করতে যায় ওরা সবাই মিলে সন্ধ্যাবেলাতে। এখানকার লোকজন বেশি রাত অবধি ঘরের বাতিও জ্বেলে রাখে না। আতঙ্ক তাদের মনে এমনভাবে ঢুকে রয়েছে যে হারু ওঝার কথা মতন বেশি রাত অবধি বাতি জ্বেলে রাখলে অতৃপ্ত আত্মারা সেই ঘরে প্রবেশ করবে। বাতির আলো সেই ঘরের দিকে তাদেরকে আকর্ষিত করে। রাতের খাওয়া দাওয়া সেরে তপন আর সুজয় ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। বাতি নিভিয়ে দুজনেই পরদিন পিকনিক নিয়ে এবং কলেজের পড়াশোনা নিয়ে কিছুক্ষণ নিজেদের মধ্যে কথা বলে। এমন সময় তপন বুঝতে পারে সুজয় ঘুমিয়ে পড়েছে। ঘড়িতে তখন মাত্র রাত 10টা। শহরে এমন সময় কেউ ঘুমানোর কথা ভাবতেই পারে না। আস্তে আস্তে বিছানা থেকে নেমে তপন জানলার সামনে গিয়ে দাঁড়ায়। শীতের রাত, জানলা বন্ধ। হালকা হাতে তপন জানলাটা খোলে। বাইরে ঘুটঘুটে অন্ধকার, যেন পুরো গ্রামটায় একটা অন্ধকারের চাদরে নিজেকে আচ্ছাদিত করে রেখেছে। একটা দীর্ঘশ্বাস ছাড়ে তপন। তার প্রিয় বন্ধু সুজয়ও এসবে বিশ্বাস করে। জানলা বন্ধ করে ধীর পায়ে আবার বিছানাতে এসে শুয়ে পড়ে তপন। কিছুক্ষণের মধ্যেই সেও ঘুমিয়ে পড়ে। এক অজানা অস্বস্তিতে তপনের ঘুমটা ভেঙে যায়। এপাশ ওপাশ করতে থাকে সে। এদিকে পাশে গভীর ঘুমে আচ্ছন্ন সুজয়। হাত ঘড়িতে সময় দেখে তপন দেখে রাত প্রায় 12:30। তপন বুঝতে পারে যতক্ষণ না এই কৌতূহলের একটা নিরাসন হচ্ছে ততক্ষণ সে শান্তি পাবে না। বিছানা ছেড়ে উঠে বসে, মাথার কাছে রাখা টর্চটা হাতে তুলে নেয়। পা টিপে টিপে দরজার কাছে যায়। সাবধানী হাতে দরজা খুলে বাইরে বেরিয়ে আসে। দরজাটা বাইরে থেকে টেনে বন্ধ করে সে বাড়ি থেকে বেরিয়ে পড়ে। গন্তব্য আনন্দপুরের পরিত্যক্ত স্টেশন। স্টেশনে পুরোটাই কাটা তারের বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছে গ্রামবাসীরা, যাতে কেউ এদিক পানে ভুলেও আসতে না পারে। টর্চের আলোতেও ভালো করে চারিপাশটা চোখ বুলিয়ে নেয় তপন। না, কোথাও এতটুকু খালি জায়গা নেই যে সে ভিতরে প্রবেশ করবে। এমন সময় তার হঠাৎ চোখ পড়ে কাঁটা তারের একটা দিক খানিকটা ভেঙে ভেঙে গেছে।
সে হাতের অল্প চাপ দিতে ভেঙে পড়ে যায় সেই জায়গাটা। শরীরটা বেঁকিয়ে তার মধ্য দিয়ে প্রবেশ করে প্ল্যাটফর্ম চত্বরে। টর্চের আলোতে চারপাশটা একবার চোখ বুলিয়ে নেয় তপন। কোনো অস্বাভাবিক কিছু তো তার চোখে পড়ে না। দীর্ঘদিন ব্যবহার না করার ফলে আগাছা জন্মে চারপাশটা জঙ্গলি হয়ে আছে। হাত ঘড়ি সময় জানান দিচ্ছে 12টা বাজতে 2 মিনিট বাকি। ঠিক এমন সময় একটা অদ্ভুত কনকনে ঠান্ডা হাওয়া বইতে থাকে চারপাশটা। কুয়াশাতে ঝাপসা হয়ে আসে। আলোয়ানটা ভালো করে জড়িয়ে নেয় তপন। ঘড়ির কাঁটাতে রাত ঠিক 12টা। হেডলাইটের আলোতে চোখ ধাঁধিয়ে যায় তপনের। ঝমঝম শব্দে একটা ট্রেন এসে প্ল্যাটফর্মে ঢোকে। তপন অবাক দৃষ্টিতে সবটা দেখতে থাকে। এই ট্রেনটা কোথা থেকে এলো? তাহলে কি যে কথা সুজয় বলছিল তা সত্যি? এক ভয়ের জোড়া স্রোত খেলে যায় তার শরীরে। সে আর এক মুহূর্ত সেখানে থাকবে না স্থির করে। পেছনে ঘুরে দৌড়ানোর চেষ্টা করে, কিন্তু তার পা দুটো কে যেন প্ল্যাটফর্মের মাটির সাথে আটকে দিয়েছে। নাড়াচাড়া করার সব ক্ষমতা বিলুপ্ত হয়ে যায় তপনের। হঠাৎ তার হাতের টর্চটি নিজের থেকে দপ করে জ্বলে ওঠে। টর্চের আলোতে তপন দেখে তার সামনে যে ট্রেনটি এসে দাঁড়িয়েছে, তার কামরাতে যারা বসে রয়েছে তাদের কারোর হাত নেই, কারোর পা নেই, কারোর ধর থেকে মাথা নেই। সে বিভৎস অবয়বগুলি কামরা থেকে ধীর গতিতে নেমে আসছে তার দিকে। তপনের হাত থেকে টর্চটা মাটিতে পড়ে যায়। চিৎকার করে উঠে সে আতঙ্কে। ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে, যেতে দাও আমাকে, যেতে দাও। একটা সবুজ প্লাস্টিকের বল ঠক ঠক শব্দে তার পায়ের কাছে গড়িয়ে আসে। তার দেহ থেকে বিচ্ছিন্ন দুটি হাত এসে সেই বলটাকে ধরে নেয়। সে ভিড়ে তপন দেখে একজনকে, যার হাতে ধরা আছে একটি হোল্ডল, অর্থাৎ বিপ্লব মাস্টার মশাই। তার চোখের জায়গা দুটো বড় বড় গর্ত। তারা হাত ধরে তপনকে সেই ট্রেনের কামরাতে নিয়ে গিয়ে তোলে। প্ল্যাটফর্মে পড়ে থাকে তপনের আনা সেই টর্চটি। ঝমঝম শব্দ তুলে ট্রেনটি ফিরে যায় তার গন্তব্যে। আজ বহু বছর পরে যাত্রী সংখ্যা বাড়ল আরো 1 জন।